একদম সত্যি কথা বলি, একদম ভীষণ রকম টেনশনে আছি, নার্ভাস লাগছে। আর্জেন্টিনা সেমিফাইনাল খেলছে, কিন্তু যেভাবে করে আর্জেন্টিনা আসলে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল পার করে এসছে, তাতে করে বিং আর্জেন্টাইন ফ্যান নার্ভাস হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাট আর্জেন্টিনা সেমিফাইনালে খেলছে, সো ইংল্যান্ডের মুখোমুখি হবে, সেই ম্যাচ নিয়ে আমরা চিটচ্যাট করব, আলোচনা করব, ডিসকাশন করব। আপনাদেরকে ওয়েলকাম করছি একটা ব্র্যান্ড নিউ শোতে, ওয়ে ফুটবল। এবং আজকে আমার সাথে রয়েছে ভেরি পপুলার স্পোর্টস জার্নালিস্ট কলিগ নাবিল কাসার, আর্জেন্টিনার ফ্যান। সো নাবিল, আর ইউ টেন্সড, নার্ভাস লাগছে? ইংল্যান্ডের এগেনস্টে মাঠে নামছে আর্জেন্টিনা, মানে বলতে গেলে ঘোরাতে ঘোরাতে চলে এসছে সেমিফাইনালে। দেখুন, আর্জেন্টাইন ফ্যানদের জন্য বিশ্বকাপের প্রায় শেষ, আবার আমার কাছে মনে হয় পুরোটাই বাকি। আচ্ছা, দিন শেষে যখন গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে, ব্র্যাকেটগুলো দেখা হয়েছে, তখন মনে হচ্ছে যে 16 জুলাই রাত 1টা ব্রাজিল আর্জেন্টিনা একটা সেমিফাইনাল হতে যাচ্ছে এবং ব্রাজিলিয়ানদের ওই দাওয়াতটাও দেওয়া হয়ে গিয়েছিল, আমরা তো যাচ্ছি, একেবারে তোমরা আসো। এখন তারা আসতে পারে না, আর আমরা যেভাবে এসেছি, দুটাতে আসলে আকাশ পাতাল তফাৎ। এবং দিন শেষে এটাই মনে হচ্ছে যে সবচেয়ে ক্রুশাল দুটো ম্যাচ বাকি, মনে হচ্ছে সো ক্লোজ, কিন্তু সবচেয়ে ক্রুশাল দুটো ম্যাচ বাকি। কারণ যেভাবে আর্জেন্টিনা কেপ ভার্দের এগেইনস্টে খেলেছে বা গেল ম্যাচটা খেলেছে, ইজিপ্টের সাথে কামব্যাক করেছে, খুব বেশি ভরসা পাওয়ার আসলে মানে ঠিক জায়গা নাই, পুরোপুরি কনফিডেন্ট থাকা যাচ্ছে না যে ইংল্যান্ডের এগেইনস্টে আর্জেন্টিনা দুর্দান্ত খেলে ফাইনালে চলে যাবে, ঠিক ওই কনফিডেন্স পাওয়া যাচ্ছে না আর কি, ব্যাপারটা এরকমই। তো আজকে দেখছিলাম ম্যাকঅ্যালিস্টারের একটা টুর্নামেন্ট শুরুর আগের ভিডিও জেমি রেডন্যাপের সাথে খুব ভাইরাল হয়েছে, যে রেডন্যাপ জিজ্ঞেস করছেন যে তুমি কি মনে করো যে কারা কারা সেমিফাইনাল খেলবে, তো ম্যাকঅ্যালিস্টার বলছেন যে স্পেন ফ্রান্সকে আমি এগিয়ে রাখছি, আর্জেন্টিনা ব্রাজিলকে আপনার পিছিয়ে রাখার সুযোগ নাই, আর্জেন্টিনাকে তিনি সেমিফাইনালে দেখছেন, ব্রাজিল হয়তো খুব ভালো ফুটবল খেলছে না, তবে ব্রাজিলও সেমিফাইনাল খেলার দৌড়ে থাকবে বিকজ অফ আনচেলত্তি। তো তখন রেডন্যাপ বলছেন আমাদেরকে কি তোমরা একদমই দাম দিচ্ছ না, হ্যাঁ ইংল্যান্ডকে কি গোনায় ধরছো না। ম্যাকঅ্যালিস্টার যে চেহারাটা করেছিলেন সেটার জন্যই আসলে এই ভিডিওটা এখন খুব ভাইরাল হচ্ছে, মানে তার যে ফেশিয়াল এক্সপ্রেশন, এবং ম্যাকঅ্যালিস্টার নিজেই রেডন্যাপকে জিজ্ঞেস করেছে তুমি কি বিশ্বাস করো তোমার দল সেমিফাইনাল খেলবে, রাইট? সো ব্যাপারটা এরকম ছিল, ইংল্যান্ড সেমিফাইনালে, সো এরকম একটা এক্সপ্রেশন, রাইট? কিন্তু ইংল্যান্ড দুর্দান্ত ফুটবল খেলছে, এটা আসলে মানতে হবে। আর্জেন্টিনা গ্রুপ পর্বে তারা মোটামুটি ভালো ফুটবল খেলে এসছে, কিন্তু নকআউট স্টেজে এসেই একটু স্ট্রাগল করছে। বাট এই টিমটা ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল করার টিম, এটাও তো বাস্তবতা, এবং সবচেয়ে বেশি গোল স্কোরারও তো এই দলে। হ্যাঁ, সব মিলিয়ে 8 গোল করেছে। কারেক্ট, আমরা বলছি যে মেসি নির্ভর একটা দল, একেবারেই না, এটা একটা ফালতু কথা মনে হচ্ছে আমার কাছে। লাস্ট যে ম্যাচগুলো হইছে এগুলো কি মেসি নির্ভর ফুটবল ছিল? শেষ দুটো ম্যাচ আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে মেসি তার ক্যারিয়ারে এত বাজে ম্যাচ খুব কম খেলেছে। হ্যাঁ রাইট, এত পোর ফুটবল খেলেছে। ইজিপ্টের বিপক্ষে ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ, 75 মিনিট পর্যন্ত মেসিকে খুঁজেই পাওয়া যায়নি, মেসির ক্রস হচ্ছিল না, পেনাল্টি মিস করেছেন, ফ্রি কিক মিস করছিলেন, কিছুই হচ্ছিল না। তবে মেসি ওই কারণেই মেসি যে শেষ 15 মিনিটে তিনি পাশারদান উল্টে দিতে পারেন, একেবারে একটা গোল করলেন, একটা অ্যাসিস্ট করলেন এবং দলকে জেতালেন, ম্যাচ সেরা হলেন। তবে গেল ম্যাচটার দিকে যদি তাকান, গেল ম্যাচটাতেও কিন্তু মেসির পারফরম্যান্স একেবারে আপ টু দ্য মার্ক ছিল না। তারপরও আর্জেন্টিনা 3-1 গোলে জিতেছে এবং গেল ম্যাচটা আসলে খুব বেশি ভয় জাগায়নি। রাইট, সো ডেফিনেটলি মনে হচ্ছে যে আর্জেন্টিনা এখন আসলে অ্যাজ টিম পারফর্ম করছে এই মুহূর্তে। মানে লাস্ট আমরা যে দুইটা ম্যাচ দেখি, যেখানে ক্রিশ্চিয়ানো রোমেরো, লিসেন্দ্রো মার্টিনেজরা বক্স টু বক্স খেলা শুরু করেছে, দলের গোলের প্রয়োজনে তারা উপরে উঠে এসছে, বক্স টু বক্স খেলতে গিয়ে আবার বিপদও হচ্ছে, ডিফেন্স আসলে আলগা হয়ে যাচ্ছে এবং সেই আলগা ডিফেন্সের সুযোগগুলো নিয়ে নিচ্ছে অপোজিশন, সেই ঘটনাও ঘটতেছে। কিন্তু খেলতেছে তো, মানে সেই এফোর্ট তো তারা দিচ্ছে, এবং ওভারঅল টিম পারফরমেন্সই তো আসলে মনে হচ্ছে। এবং আমার মনে হয় যে ইংল্যান্ডের এগেইনস্টে তো আরও একটা টিম পারফরমেন্স এক্সপেক্টেড। এবং আর্জেন্টিনা যখন ইংল্যান্ডের সাথে খেলে তখন আলাদা একটা হাইপ তো কাজ করে, ফকল্যান্ড যুদ্ধের কথা বারে বারে ঘুরে ফিরে আসে, বা এই দুই দলের দ্বৈরথটাও কিন্তু আসলে শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ না। লাল কার্ড, বেকহ্যামের সেই লাল কার্ড, বা 98 সালে যেটা পেনাল্টিতে আর্জেন্টিনা জিতেছিল, 2002 সালে যেগুলো আমরা দেখেছি, 2002 সালে আবার বেকহ্যাম সেটার বদলা নিয়েছেন, 86-র হ্যান্ড অফ গড বা শতাব্দীর সেরা গোল, এগুলো আমরা শুনেছি। আবার 62-66-তে ইংল্যান্ড জিতেছিল। তো কম্পিটিটিভ ফুটবল হয় এবং ইংলিশ মিডিয়া এবং আর্জেন্টাইন মিডিয়ার এখানে একটা ভালো প্রভাব আছে। এবং নাবিল, আর একটা ব্যাপার খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগে, মানে এই যে এতগুলো দল খেলছে, ডিয়াগো ম্যারাডোনার প্রেজেন্স স্টিল দেয়ার, মানে ম্যারাডোনার প্রেজেন্স এখনো পুরো দলের ভিতরে বিদ্যমান, আর্জেন্টিনার ফুটবলে বিদ্যমান। আপনি আমাকে আর একটা দল দেখাতে পারবেন যেখানে এরকম কোনো একটা তাদের লিজেন্ড এখনো বিদ্যমান বা
সে এখনো তাকে নিয়ে আলোচনা হয়, সে মোটিভেটর হিসেবে কাজ করে, না থেকেও তিনি আছেন এবং দলকে মোটিভেট করছেন। মানে ম্যারাডোনা নেই, অথচ সেই ম্যারাডোনাই যেন মনে হচ্ছে যে হ্যাঁ ম্যারাডোনাই নামছেন আজকে ইংল্যান্ডের বিপক্ষে। মানে ফিলটা তো এরকম হচ্ছে যে ইংল্যান্ডের বিপক্ষে আজকে ম্যারাডোনা খেলতে নামবে এবং তারা নীল রঙের জার্সি পরে আজকে খেলতে এবং নামছে। এরকম ফিল হওয়ার পেছনে তো কারণও আছে, ওই ঐতিহাসিক জার্সি বা অ্যাওয়ে জার্সি আর্জেন্টিনা নিজে চুজ করে নিয়েছে, নিজে চুজ করে যেই যে জার্সিতে হারে 14 হারলো ফাইনাল এই জার্সি পরে। তো ওটা আসলে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে জানা নাই, তবে 86-র যেই ম্যাচটা, সেই ম্যাচে তিনি যেই দুটা গোল করেছেন এবং যেভাবে দলকে একা বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন। ধরুন মেসি 2022-এ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, কিন্তু ম্যারাডোনার মতো অতটা একাকী জিতিয়েছেন না। বা পেলে 3টা বিশ্বকাপ জিতেছেন, জিদান একটা বিশ্বকাপ জিতিয়েছেন ফ্রান্সকে, আরেকটা বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। কিন্তু একা বিশ্বকাপ জেতানোর যে ক্ষমতা, নাপোলির হয়ে সিরিয়া জেতানোর যে ক্ষমতা ম্যারাডোনা দেখিয়েছেন, সে কারণে আসলে ম্যারাডোনা অমর এবং সে কারণে ঘুরে ফিরে তিনি আসবেনই। আর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হলে তো আরো আসবে। সেটাই বললাম যে অন্য কোন টিমের আমি তো কোনো কাউকে দেখলাম না যে ওয়ার্ল্ড কাপে অন্য একজন ফুটবলার লিজেন্ড তার একটা প্রেজেন্স আছে, সেটা প্রেজেন্সটা দেখবেন। যদি মেসি এইবারও বিশ্বকাপ জেতে, সেক্ষেত্রে ম্যারাডোনাকে হয়তো মেসি ছাপিয়ে যাবেন। সেক্ষেত্রে হয়তো 50 বছর পরেও এখন আমরা যেরকম ম্যারাডোনার কথা বলছি, তখন মেসির কথাটা তখন ওভাবেই বলা হবে। কারণ এই বিশ্বকাপ বলুন বা আগের বিশ্বকাপ বলুন, মানে এই আলোচনাটা না বিলে এই কারণে করছি যে মেসি তার জীবনে কি অ্যাচিভ করেনি, সব তো অ্যাচিভ করা হয়ে গেছে, কিছু বাকি আছে এবং রিটায়ার করার পরে। হ্যাঁ মানে রাইট, সো তাও একবার না দুইবার, মানে দুইবার রিটায়ারমেন্টে গেলেন, আবার আসলেন, যাই হোক সব অ্যাচিভ করলেন, কোনো কিছু বাদ নাই তার। তারপরেও আপনি দেখেন আজকে যখন ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামবে, পুরো আর্জেন্টিনার মানুষের এক্সপেকটেশন হচ্ছে যে ম্যারাডোনা যা করে দেখিয়েছিল ইংল্যান্ডের এগেইনস্টে, মেসি তুমি সেটা করে দেখাও। ওই এক্সপেকটেশন মেসির কাছ থেকে। আমি পার্সোনালি অবাক হয়েছি যে এই আর্জেন্টিনা দলটার এবারের হাঙ্গার দেখে। কারণ আমরা দেখেছি যে 2010-এ যখন স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়, পরের বিশ্বকাপ তাদের ভালো যায়নি, বা 6-এ যখন জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পর তার পরের বিশ্বকাপ জার্মানি গ্রুপ পর্ব থেকে জার্মানির ক্ষেত্রেও একই কথা খাটে। তো আর্জেন্টিনার এই দলটা 22-এ যা অ্যাচিভ করেছে, আমরাও অ্যাজ এ ফ্যান এই বিশ্বকাপটা কিন্তু অনেক নির্ভর হয়ে দেখা শুরু করেছি যে উই হ্যাভ, হ্যাঁ রাইট, সো ওয়ার্ল্ড কাপ জেতা হয়ে গেছে, আর কি মেসির হাতে ওয়ার্ল্ড কাপ উঠে গেছে, আর কি বাকি। কিন্তু ইজিপ্টের বিপক্ষে কামব্যাকের পর মেসির যে সেলিব্রেশন, বা গেল ম্যাচে এক্সট্রা টাইমে ম্যাচটা জয়ের পর যেভাবে তিনি সেলিব্রেট করেছেন, জার্সি খুলে জার্সি দাঁড়িয়ে, এর আগের ম্যাচটাতে যেভাবে কান্না করেছেন, মনে হচ্ছে যে না তাদের কাছে এখনো মোর হাংরি এবং তাদের কাছে এখনো বিশ্বকাপ জেতাটা প্রাইম টার্গেট এবং তারা ক্ষুধার্ত, এক্স্যাক্টলি তারা জিততে চায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপের চেয়ে এই ওয়ার্ল্ড কাপের টিমটা লেস ফিট মনে হচ্ছে আমার কাছে। ফিটনেসের দিক থেকে গতবারের চেয়ে আর্জেন্টিনার এই টিম তারা লেস ফিট, তাদের বয়স বেড়েছে, গড় বয়স হয়ে গেছে 29। সো আর্জেন্টিনা টিমের, বাট দে আর মোর হাংরি, মানে এবং এই যে তারা মোর হাংরি, সেটাই তাদের সাকসেসের কারণ বলে তো মনে হচ্ছে। অফকোর্স আর্জেন্টিনা বিশ্বকাপের ইতিহাসে কখনো 2 গোলে হজম করে ফিরে আসার রেকর্ড নাই। 13 বার এমন হয়েছে, একবারও হয়নি, এবার হয়েছে। এবং সেটাও কোন সিচুয়েশনে, 79 মিনিটে প্রথম গোল হলো, এরপর 13 মিনিটের ঝড়ে আর্জেন্টিনা ওই ম্যাচটা কামব্যাক করলো, সেটা তাদেরকে একটা এক্সট্রা মোটিভেশন দিচ্ছে। এবং হাঙ্গারের কথাটা যে বলছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজে সেটা আসলে ফুটে উঠছে। আপনি গড় বয়সের কথা বলছিলেন, ডিপলের বয়স বেড়েছে, মেসির বয়স বেড়েছে, লিসান্দ্রো মার্টিনেজ, রোমেরো বা মলিনা, তাগলিয়াফিকো, সবাই কিন্তু তাদের বয়স বেড়েছে। তাদের স্কিল লেভেল আগের বিশ্বকাপে যা ছিল এই বিশ্বকাপে তা থাকার কথা না। আবার আপনি খেয়াল করেন এনজো ফার্নান্দেজ বা ম্যাকঅ্যালিস্টারদের বয়স বাড়ার সাথে সাথে তাদের ম্যাচিউরিটি বেড়েছে, তাদের কাছ থেকে আপনি আরো বেশি এক্সপেক্ট করবেন। আলভারেজের ক্ষেত্রেও একই কথা খাটে, লাউতারো মার্টিনেজের ক্ষেত্রেও একই কথা খাটে, কিন্তু তাদেরকে আবার গেল বিশ্বকাপের ছন্দে দেখা যাচ্ছে না। এরপরও দলটা সেমিফাইনালে এসেছে, ইটস বিকজ দেয়ার ইউনিটি, ইটস বিকজ দেয়ার হাঙ্গার, এবং তারা এবারও বিশ্বকাপটা জিততে চায়। বিশ্বকাপ জয়ের যে আনন্দ, বিশ্বকাপ জয়ের যেই স্বাদ, সেটা যে তারা পেয়েছে, সেই স্বাদটা তারা এবারও পেতে মরিয়া, এবং সে কারণে তারা এই পর্যায়ে এসেছে। রাইট, এবার আমরা আসলে একটু ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই, এবং প্লেইং 11 স্কালোনি ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে সেম স্টার্টিং 11 রেখেছিলেন। অবাক হয়েছিল সবাই, বিকজ ইজিপ্টের এগেনস্টে যে প্লেইং 11 দুইটা গোল কনসিড করেছে, সুইজারল্যান্ডের এগেনস্টে তিনি সেই একই স্টার্টিং লাইন আপ রাখলেন, কোনো চেঞ্জ তিনি আসলে করলেন না। এখন একটা লিমিটেড রিসোর্স নিয়ে স্কালোনি ওয়ার্ল্ড কাপ খেলছে, সেটা বোঝাই যাচ্ছে, বিকজ দেয়ার ইজ নো ডি মারিয়া, এবং ডি মারিয়ার কোনো আসলে বিকল্পও নাই। এই কারণে আর্জেন্টিনার লেফট ফ্ল্যাঙ্ক বলতে কোনো কিছু আসলে আমরা দেখছি না। টালিয়াফিকো চেষ্টা করছেন, আলমাডাকে দুইটা ম্যাচে খেলানো হয়েছে, বাট দেন এগেইন দেখা যাচ্ছে যে ডি মারিয়ার যে অভাবটা সেটা ফুটে ওঠে। সো বাঁ দিকটা কোনোভাবেই এফেক্টিভ হচ্ছে না।
সেই ক্ষেত্রে এই ম্যাচে কি করতে পারে ইংল্যান্ডের এগেইনস্টে স্কালোনি? ট্যাকটিক্যাল কোনো চেঞ্জ আনবে স্টার্টিং লাইনআপে? কোনো আমার কাছে পরিবর্তন? মনে হয় 4-4-2 ফরমেশনে তিনি স্টিক থাকবেন, কারণ তিনি বুঝে গেছেন যে অন্যভাবে আসলে কাজ হচ্ছে না। দিমারিয়ার বিকল্প হিসেবে এই দলে আলবান্দো এবং নিকো গঞ্জালেস ছিলেন এবং দুজনের কারো কাছ থেকে আসলে সেরা পারফরমেন্সটা পাওয়া যায় না এবং দুজনই আসলে কাটব্যাক করে খেলে অভ্যস্ত। খুব বেশি ক্রস কিন্তু তারা করেন না। আপনি যদি রাইট সাইড দিয়ে দেখেন, ডিপলও খুব বেশি ক্রস করেন না, তিনি মেসিকেই খুঁজে নেওয়ার চেষ্টা করেন। এই কারণে দুই উইংটা একেবারেই অকার্যকর হয়ে গেছে এবং প্রতিপক্ষ তো জানে যে আর্জেন্টিনা উইং দিয়ে অ্যাটাক করছে না এবং আর্জেন্টিনা খুব বেশি ক্রস করবে না। সেক্ষেত্রে কি হয়, প্রতিপক্ষের লেফট ব্যাক এবং রাইট ব্যাক দুজনই কিন্তু ভেতরের দিকে ঢুকে আসেন এবং মিডফিল্ডকে আরো বেশি কনজেস্টেড করে ফেলেন। সেক্ষেত্রে মিডফিল্ডে পেনিট্রেট করাটা আসলে ডিফিকাল্ট। তবে যেহেতু অপশন নাই এবং যারা বেঞ্চে আছেন যাদেরকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে যে নিকোপাস কোথায় বা লো সেলসো কোথায় বা বার্কো, যিনি বিশ্বকাপ শুরুর আগের প্রস্তুতি ম্যাচগুলোতে খুব ভালো খেলেছিলেন, তাকেও খেলানো হয়নি। বিশেষ করে জুলিয়ানো সিমিওনি কোথায়? সবাই আসলে রাইট সাইডে খেলে অভ্যস্ত, সবাই আসলে ওই যে মেসির জায়গাটায় খেলে অভ্যস্ত, কিন্তু লেফট সাইডে আসলে আপনি জুলিয়ানো সিমিওনিকেও খেলাতে পারবেন না, নিকো পাসকেও খেলাতে পারবেন না। সে কারণেই আসলে তার হাতে খুব বেশি অপশন নাই ওই 4-4-2 ফরমেশন ছাড়া। সো 4-4-2 এ প্রবাবলি আজকে ডিপল হয়তো স্টার্টিং লাইনআপে নাও থাকতে পারে, देयर इज আ চান্স। এবং সেই জায়গাটাতে আমি যেটা দেখছিলাম যে হয়তো স্কালোনি এবার জুলিয়ানো সিমিওনিকে খেলাতে পারেন, অর্থাৎ 4-4-2 এর মিডফিল্ডের রাইট কর্নারে খেলবেন হচ্ছে জুলিয়ানো সিমিওনি। সো সেইটা যদি হয়, শিওরলি আর্জেন্টিনা তার রাইট দিয়ে অ্যাটাকে যাবে, কারণ ওখানে যে চ্যানেলটা তৈরি হচ্ছে ওখানে মেসি আছে, সবচেয়ে বড় ব্যাপার রাইটে মেসি আছে। মেসির ঠিক নিচে যদি জুলিয়ানো সিমিওনি থাকে এবং ঠিক তার নিচে যদি মলিনা থাকে, সো দিস ইজ দ্য রাইট, এবং যেই রাইটটা ডেঞ্জারাস রাইট ফর ইংল্যান্ড। সো বেসিক্যালি আর্জেন্টিনা ইংল্যান্ডের লেফটকে টার্গেট করছে, মানে লেফটকে টার্গেট করার কারণ ওখানে কারণ কি, মানে রাইলি, মানে এক তো মেসি খেলে, সো টার্গেট তো করবেই। সো সেখানে জুলিয়ানো সিমিওনির ইনক্লুশন এবং ওদের যে লেফট, যেখানে আসলে গর্ডন আছে এবং রাইলি আছে, গুয়েই আছে, গর্ডন উপরে উঠে যায়, স্পেস তো আসলে ইংল্যান্ডের বামে তৈরি হওয়ার বিরাট। না, আমার কাছে মনে হয় না গর্ডনকে বার্সেলোনা যে 80 মিলিয়ন ইউরোতে কিনেছে, ইটস বিকজ গর্ডন ইজ এ হেভি রানার। সে খুব বেশি দৌড়াতে পারে এবং ট্র্যাক ব্যাক খুব করতে পারে। সে কারণে আমার কাছে মনে হয় যে ম্যাচের সিচুয়েশন বুঝেই আসলে আজকে গর্ডন উপরে উঠবেন এবং ওরাইলিকে সাহায্য করবেন। ওরাইলি ম্যানচেস্টার সিটির হয়ে এই মৌসুমটাতে আসলে তার ব্রেক থ্রু হয়েছে। হি হ্যাজ ডান ভেরি গুড ইন এফএ কাপ ফাইনাল এন্ড কার্লিং কাপ ফাইনাল, তবে ইনএক্সপিরিয়েন্সড, তার বয়স কিন্তু 20-এর ঘরে বা 20-এর কাছাকাছি। তো আমার কাছে মনে হয় যে তাকে যদি আপনি সাপোর্ট না করেন, মেসিকে তো 1-on-1 পজিশনে বিশেষ সেরা ডিফেন্ডার আসলে আটকাতে পারে না, সেটা সম্ভব না, সেটা তো ডেফিনেটলি। বাট গর্ডনের ইনক্লুশন ইংল্যান্ড টিমকে ডেপথ দিয়ে ফেলেছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কঙ্গোর এগেইনস্টে যখন গর্ডন আসলে মাঠে নামলো, দ্যাট ওয়াজ আ ট্যাকটিক্যাল চেঞ্জ বাই টুখেল and that worked so beautifully। মানে দুইটা গোল করলো হ্যারি কেইন এবং দুইটা গোলেই কিন্তু গর্ডনের অ্যাসিস্ট ছিল। সো এরপর থেকে প্রত্যেকটা ম্যাচেই স্টার্টিং 11-এ গর্ডন থাকছেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনক্লুশন ছিল। জুড বেলিংহাম প্রবাবলি ক্যারিয়ার বেস্ট ফর্ম, ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে 4 গোল। সো জুড বেলিংহামকে কিভাবে করে প্ল্যান করবে আর্জেন্টিনা ব্লক করার জন্য, কি মনে হয়? 4টা গোল করেছেন কোন 2 ম্যাচে? যে 2 ম্যাচে ইংল্যান্ড সবচেয়ে বেশি বিপদে ছিল। যে 2 ম্যাচের মধ্যে একটা মেক্সিকোতে খেলতে হয়েছে, যেখানে মেক্সিকোর হারার রেকর্ড নাই বলে 13 বছর ধরে হারে না। হ্যাঁ, 89 ম্যাচে মাত্র 2টা ম্যাচ হেরেছে এবং প্রায় 7,500 ফিট উঁচুতে খেলতে হয়েছে এবং সেখানে নিঃশ্বাস নেওয়াটাও ডিফিকাল্ট। সেখানে ওই বেলিংহামের 2 মিনিটের 2 গোলে কিন্তু ম্যাচের চিত্রান্ত লিখেছে। আপনি নরওয়ের এগেইনস্টও যদি খেয়াল করেন, ইংল্যান্ড যখন পিছিয়ে পড়েছে তখন গিয়ে বেলিংহাম গোলগুলো করেছেন। এখন এই ইংল্যান্ডকে যদি আপনারা আটকাতে হয়, হ্যারি কেইন এবং বেলিংহামের যে ওঠানামা, যে কেমিস্ট্রি এবং যে বোঝাপড়া, সেটাকে ব্লক করতে হবে। সেটা ব্লক করার জন্যই আজকে যদি আবার ডিপলের উপর বিশ্বাস রাখা হয়, পারেদেসের সাথে সহযোগিতা করার জন্য খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি যদি অ্যাটাকিং মাইন্ডসেটে খেলতে চান, তখন জুলিয়ানো সিমিওনিকে হয়তো প্রেফার করা হবে। তবে যদি আপনি একটু ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলেন, সেক্ষেত্রে হয়তো ডিপলকেই প্রেফার করা হতে পারে। কারণ আমরা দেখেছি হ্যারি কেইন এমন একজন স্ট্রাইকার যিনি বিল্ড আপে সহযোগিতা করেন। এই ধরনের স্ট্রাইকার সাধারণত দেখা যায় না। হালান বা রোনালদোরা যেটা করেন, তারা তাদের জায়গায় দাঁড়িয়ে থাকেন বা তাদের কাজটা করেন ডি বক্সের আশেপাশে। হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের হয়ে 61টা গোল করে এবারে বিশ্বকাপ খেলতে এসেছেন, 6টা গোল নামের পাশে। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যখন পেছনে নেমে আসেন, বেলিংহাম তখন রানগুলো মেক করেন এবং সে কারণেই কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডারদেরকে বোকা বানানোটা সহজ হয়। তো আপনি ওই দুজনের ওঠানামা বা ট্র্যাক ডাউন যদি বন্ধ না করতে পারেন,
আর্জেন্টিনার জেতা আজকে আসলে খুবই ডিফিকাল্ট হবে। তো সেই ক্ষেত্রে আসলে এই ব্লকটা তৈরি হবে কোথায়? আমার তো এটাকে মিডফিল্ড ব্লক তৈরি হবে, এটা মানে মিডফিল্ডে এটা মিডফিল্ডে আপনাকে ব্লকটা block তৈরি করতে হবে। মিডফিল্ডে ব্লক না তৈরি করলে বিপদ। তো সেই ক্ষেত্রে আসলে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেসেরও খুব ক্রুশাল রোল, মানে খুবই ইম্পর্টেন্ট রোল আসলে এই দুইজনের মিডফিল্ড মিড ব্লক তৈরি করার অবশ্যই। ক্ষেত্রে এবং বল স্ন্যাচ করার ক্ষেত্রে, যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কুইক বল আবার গেইন করা। কারণ এখানে আর্জেন্টিনা পিছিয়ে আছে, আর্জেন্টিনা বল যখন হারাচ্ছে তাদের বল রিকভার করতে সময় বেশি লাগছে। গতকালকের ম্যাচটায় ফ্রান্স যারা পুরো বিশ্বকাপে ডমিনেট করেছে, যাদেরকে কে আটকাবে এই প্রশ্ন আমরা শুরু থেকে করছি, রাইট, তাদেরকে স্পেন আটকেছে মিডফিল্ডে, একেবারে মিডফিল্ডে ব্লক করে দিয়েছে। রদ্রি, ফ্যাবিয়ান রুইজ বা অলমোরা ফ্রান্সের মিডফিল্ডকে অকার্যকর ছেড়েছে এবং সে কারণে কিন্তু ফ্রন্ট ফোর খুব বেশি সুবিধা করতে পারেনি। না, আজকের খেলাটাও একই মিডফিল্ডে ঘটনাই হওয়ার চান্স হবে এবং মিডফিল্ড ব্যাটেলে যে জিতবে সেই আসলে প্রাধান্য বিস্তার করবে। এখন ইংল্যান্ড দুজন পিভট খেলায়, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলে, এলিয়ট অ্যান্ডারসন এবং ডেক্লান রাইস, এবং দুজনই আউটস্ট্যান্ডিং ফুটবলার। এই দুজনের সাথে আপনি যদি পারদেস ডিপলকে কম্পেয়ার করেন, আপনার ইংল্যান্ডের দুই মিডফিল্ডারকেই এগিয়ে রাখতে হবে। এখন ইংল্যান্ড যেটা করবে 4-3-3 ফরমেশনে খেলে, ডায়মন্ড শেপে খেলে, সেখানে বেলিংহাম উপরে থাকেন। এখন বেলিংহাম যদি ওই দুজনকে সহযোগিতা না করেন এবং ম্যাকঅ্যালিস্টার, এনজোর একজন যদি পারদেস ডিপলের সাথে ডিফেন্সিভ মাইন্ডসেট আপে থাকেন, সেক্ষেত্রে সংখ্যায় আপনার ইংল্যান্ডকে বিট করতে হবে। সেই কাজটা আসলে আর্জেন্টিনা করতে হবে। ইটস আ ট্যাকটিক্যাল ব্যাটল, ইটস আ ট্যাকটিক্যাল ব্যাটল এবং নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ মিডফিল্ডে নিতে হবে। ব্যাপারটা এরকম। এই এখন সেই ক্ষেত্রে লিওনেল মেসি, হ্যাঁ মানে তিনি নামেন, নিচে নামেন, কিন্তু খুব বেশি তো আর তিনি আসলে বল স্ন্যাচ তো আর করবেন না, সেটা তো আর আসলে হবে না। বাট আলভারেজের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ, বিকজ আলভারেজকে আমরা যতগুলো ম্যাচে দেখেছি, আলভারেজ কিন্তু একদম মানে পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে, ডিফেন্সেও চলে আসছে। হ্যারি কেনের কথা বলছিলাম যে মিডফিল্ডে আসে অ্যাটাক বিল্ড আপ করার জন্য। আলভারেজ ডিফেন্সিভ ওয়ার্কে এতটাই কার্যকরী যে আলভারেজকে প্রথম দিকের ম্যাচগুলোতে কিন্তু আর্জেন্টিনা মিস করেছে। ইটস বিকজ মেসি যখন হাই প্রেস করছেন না, মেসি যখন একেবারেই প্রেস করছেন না বা ট্র্যাক ডাউন করছেন না, তখন লাউতারোর পক্ষে মেসির রোলটা কভার করা সম্ভব হয় না। আলভারেজ যদি ফিট থাকতেন, আলভারেজ যদি শুরু থেকে থাকতেন, সেক্ষেত্রে হয়তো আর্জেন্টিনা হাই প্রেসিং ফুটবল খেলতো, কারণ মেসির জায়গাটা আলভারেজের পক্ষে কভার করা সম্ভব, যেটা লাউতারোর পক্ষে সম্ভব না। এখন আলভারেজ গোল পেয়েছেন, আউটস্ট্যান্ডিং একটা গোল করেছেন, আত্মবিশ্বাসটা ফেরত পেয়েছেন। আমার কাছে মনে হয় আজকের দিনটা আলভারেজের হতে পারে, কারণ গেল বিশ্বকাপে যে আর্জেন্টিনা জিতেছে সেখানে কিন্তু মেসির পাশাপাশি আলভারেজের বড় ভূমিকা ছিল। হ্যাঁ, বিরাট ডেফিনেটলি ভূমিকা ছিল। So last World Cup, right? So last World Cup semi-final was like a very easy match for Argentina. Croatia against 3-0 গোলে হাসতে হাসতে খেলতে খেলতে জিতে গিয়েছিল। ইংল্যান্ডের এগেইনস্টে তো আসলে সেটা হওয়ার চান্স আছে, মারামারি হওয়ার চান্স আছে। ইংল্যান্ডের এগেইনস্টে মারামারি হওয়ার চান্স আছে এবং ইয়েলো কার্ড তো অনেক দেখানো হবেই। কেউ যদি রেড কার্ড দেখে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ হাইপটা এতটাই চড়েছে। হ্যাঁ, সুপার হাইপ। ওই ফকল্যান্ড যুদ্ধ বা মিডিয়ার যে সৃষ্টি আমরা গতকালকে দেখেছি, কিন্তু দুই দলের প্রেস কনফারেন্স কভার করার সময় লোকারণ্য, এবং বিশ্বকাপ কভার করতে আর্জেন্টাইন সাংবাদিকরাই সবচেয়ে বেশি যায়, এবং এরপরে যদি কেউ থেকে থাকে সেটা ইংলিশ মিডিয়া। ইংলিশ মিডিয়া এবার কিছুটা বুদ্ধিদীপ্ত রোল প্লে করছে যে ইটস কামিং হোম গান এখন পর্যন্ত তারা একবার বলেনি ইটস কামিং হোম। তো হাইপটা অনেক চড়েছে এবং আমার কাছে মনে হয় যে ম্যাচটা টিকিটের যে প্রাইস আমি দেখলাম 3 লাখ টাকা সর্বনিম্ন টিকিটের প্রাইস। কেমন ওয়ার্ল্ড কাপ ফাইনালের টিকিটের দাম নাকি এর চেয়ে কম যাচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার যে টিকিটের প্রাইস। গতকালকের ম্যাচে তো স্পেন ফ্রান্স ম্যাচে অনেক সিট খালি ছিল, অনেক সিট ফাঁকা ছিল, কিন্তু ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে সেটা উপায় নাই, ফাঁকা নাই। মানে যে দাম এই টিকিটের, আনবিলিভেবল প্রাইস, মানে ইটস লাইক ফাইনাল বিফোর দ্য ফাইনাল সিচুয়েশন আর কি। সো এরকম একটা ম্যাচ আসলে হইতে যাচ্ছে। সো হোক সেটা, এবং অ্যাজ ইউ সে যে আজকে একটা ফাড়াফাড়ি হইব। সো সেই ফাড়াফাড়ি হওয়ারও চান্স, মারামারি কাড়াকাড়ি সবই হবে, প্রচুর ইয়েলো কার্ডটা দেখানোর সম্ভাবনা আসলে রয়েছে। এই ম্যাচটাতে দুই দলের পক্ষে ডিফারেন্সটা আসলে কে ক্রিয়েট করে দিতে পারে? ইনশাআল্লাহ আর মেসি। এবারে আর্জেন্টিনা টিম আছে, আর্জেন্টিনা টিম ইনশাআল্লাহ আর মেসি। আর্জেন্টিনা দুইটা জিনিস নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলছে। আপনি যে কোনো দলকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ফ্রান্সও যদি ফাইনাল খেলতো, হ্যাঁ স্পেন ফাইনাল খেলছে, ইংল্যান্ডকেও যদি আপনি জিজ্ঞেস করেন, সবাই বলবে যে আর্জেন্টিনাকে তারা ভয় পায়, ইটস বিকজ অফ মেসি। মেসি এক মুহূর্তে খেলার চিত্রটা বদলে দিতে পারে, তার দৌড়ানোর প্রয়োজন হয় না এবং তিনি চান্স ক্রিয়েট করতে পারেন। মোটিভেশনের তো কোনো অভাব নাই, না মোটিভেশনের কোনো অভাব নাই, বিকজ লিওনেল মেসি সব অ্যাচিভ করেছেন কিন্তু কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি নাই। এটা তার ফার্স্ট ম্যাচ ইংল্যান্ডের এগেইনস্টে। ইংল্যান্ডের দলগুলোর এগেইনস্টে তার
রেকর্ড কিন্তু খুব ভালো, খুব ভালো। এবং ম্যাচ প্রতি তার গোলের সংখ্যা 2-এর বেশি। চ্যাম্পিয়ন্স লিগে যখনই বার্সেলোনার হয়ে তিনি ইংলিশ দলগুলোকে ফেস করেছেন বা পিএসজির হয়ে খেলেছেন, তার রেকর্ড আবার খুব ভালো। আবার এই প্রশ্নটা সবসময় মেসিকে করা হয় যে মেসি কখনো ইংল্যান্ডে খেলেনি। মেসি যদি ইপিএল এ খেলতেন মেসি হয়তো এত বড় গ্রেট হইতেন না, এবং সেই উত্তরও দেওয়ার থাকবে তার। রাইট, এক্স্যাক্টলি। আর স্কালোনি কি যথারীতি আজকে এনার্জি সেভ মুড, তারপরে বিল্ড আপ, তারপরে অ্যাটাক। সেমিফাইনালে এসে তো আপনি এনার্জি সেভিং মোডে গেলে হবে না আমার কাছে। এটা হচ্ছে যে অপোনেন্টকে কোনো আসলে মোমেন্টাম ক্রিয়েট করতে না দেয়। মানে when you have the ball, when you control the midfield, যেটা কালকে স্পেন যেটা করেছে যে ইউ কন্ট্রোল দ্য বল, সো নিজেদের ভিতরে পাস খেলতে থাকো, সো যেটা হবে সেটা হচ্ছে অপোনেন্ট আসলে আর কোনো মোমেন্টাম ক্রিয়েট করতে। কিন্তু আর্জেন্টিনার সমস্যা হচ্ছে আর্জেন্টিনার তো রদ্রি নাই। পারেদেস গেল দুটো ম্যাচে ভালো ফুটবল খেলেছেন, তবে পারেদেস রদ্রি না। আপনি পারেদেসকে রদ্রির সাথে মেলাতে পারবেন না। ওই যে একটা সময় বলা হতো কি বুস্কেটসকে আপনি মাঠে খুঁজে পাবেন না, কিন্তু বুস্কেটসকে দেখা যায় না, কিন্তু বুস্কেটসই সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা প্লে করতে থাকে। রদ্রি যেরকম করছে, রদ্রি যে রোলটা প্লে করেন আর কি। তো এখন আপনি যদি ডিফেন্সিভ মিডফিল্ডে পারেদেসকে খেলান, পারেদেস আর কে আপনি রদ্রির সাথে তুলনা করতে পারেন, এবং শুধু ওই স্ট্র্যাটেজিতে আপনি আবার সফলতা পাবেন না। আপনাকে কিছু ডিফারেন্ট জিনিস ট্রাই করতে হবে, যেটা স্কালোনি গেল বিশ্বকাপে দেখেছি আমরা হামেশা করেছে। ফরমেশন সাধারণত কোচরা বদলায় না, তিনি রেগুলার গেল রেগুলার চেঞ্জ করে বলতেছেন। এই বিশ্বকাপে প্রতি ম্যাচে ওই 4-4-2, ওই 4-4-2, ওই 4-4-2, এবং সাধারণত স্কলারি একই দলও প্রতি ম্যাচে নামায় না। আপনি শুরুতেই বলছিলেন যে গেল দুটো ম্যাচে তিনি একই একাদশ নামিয়েছেন, বিকজ তার হাতে অপশন নাই, তার হাতে ওই মেসি আছেন, ওই মেসিকে নির্ভর করেই খেলতে হবে, এবং জিততে হলে ওই মেসিকেই পারফর্মটা করতে হবে। সো লাস্ট টপিক আজকের ডিসকাশনে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা যদি আজকে ইংল্যান্ডের কাছে হারে, মানে লিওনেল মেসির গ্রেটনেসে সেটার কি কোনো ইম্প্যাক্ট থাকে? মানে দ্য গোট ডিবেট অর দ্য আলটিমেট গোট, সো সেই জায়গাতে কি কোনো এই ম্যাচের রেজাল্টের কোনো না, আই ডোন্ট থিংক সো অ্যাট অল। যেটা আর্জেন্টিনা পাওয়ার বা মেসি পাওয়ার সেটা 22-এ পেয়ে গেছে, এরপরে যা পাচ্ছে সবই বোনাস। এরপরে তিনি একটা 22-এর পরে যে তিনি খেলছেন সেটাই তো আসলে আমাদের অনেক অবাক করেছে, যে ওই ট্রফিটা ধরে তিনি ফুটবলকে বিদায় জানাননি, ইন্টারন্যাশনাল ফুটবলকে। 22-এর পরে যে তিনি খেলছেন এবং ক্যালকুলেটিভ ফুটবল খেলছেন। আমার কাছে 22-এর আগে মেসি পিএসজি কে বেছে নেওয়ার কারণ মনে হয়েছিল যে পিএসজি কে বছরে 2-3টার বেশি ক্রুশাল ম্যাচ খেলতে হয় না, আপনি এনার্জি সেভিং মুডে সারা বছর থাকতে পারবেন। তার টার্গেট ছিল কাতার বিশ্বকাপ, এবং সে কারণে তিনি পিএসজি তে গেছেন যে সারা মৌসুম আমি সহজ প্রতিপক্ষের সাথে খেলবো, চ্যাম্পিয়ন্স লিগে 2-1টা কঠিন ম্যাচ হেরে গেলে তো বাদ পড়ে গেলাম, জিতে গেলে ওকে ফাইন। এবং তিনি যে সৌদি আরবের ব্ল্যাঙ্ক চেক না নিয়ে আমেরিকা এসেছিলেন, দ্যাটস বিকজ অফ কোপা আমেরিকা এন্ড এই ওয়ার্ল্ড কাপ, এবং এই ওয়ার্ল্ড কাপ। এবং আপনি যদি খেয়াল করেন এগুলো তার হোম গ্রাউন্ড, এবং এমএলএস এও তাকে যে খুব বেশি, এবং সবচেয়ে বড় ব্যাপার নাবিল, মানে ইউ পয়েন্টেড আউট সো কারেক্টলি, যে যেখানে আমেরিকার ওয়েদারে, আমেরিকার এই তীব্র গরমে স্ট্রাগল করছে ইয়াং প্লেয়াররা, যার বয়স 22, 23, 24 বছর বা 25 বছর, তারা রীতিমতো স্ট্রাগল করছে, এন্ড উই ক্যান সি দ্যাট তিনি প্রতি ম্যাচ খেলছে। লিওনেল মেসি প্রত্যেকটা ম্যাচ খেলেছেন এবং 120 মিনিট খেলছেন, দ্যাটস বিকজ অফ হিজ প্রিপারেশন, অফ কোর্স, কারণ তিনি প্রিপেয়ার্ড হয়েছেন এই ওয়ার্ল্ড কাপের জন্য, এন্ড অ্যাজ ইউ সেড কোপা আমেরিকার জন্য। এবং আমার কাছে মনে হচ্ছে যে কোপা আমেরিকা দিয়ে তিনি হয়তো শেষ করবেন, এরপর যে বিশ্বকাপটাও খেলবেন সেটাও তার প্ল্যানিং এর অংশ, সেটাও তো আমি আপনি আঁচও করতে পারি না। হ্যাঁ, এবং এমএলএস এ তিনি এসেছেনই এই কারণে, দ্যাটস ফর শিওর। পিএসজিটা হয়তো আপনার অনুমান হতে পারে, তবে এমএলএস যে তিনি কোপা আমেরিকা বিশ্বকাপ খেলার জন্য চুজ করেছেন এটাতে তো কোনো সন্দেহ নাই। আপনি সৌদি আরবে গেলে বছরে 200 মিলিয়ন পেতেন, আপনি আমেরিকায় খেলছেন 35-40 মিলিয়নে, মানে অনেক টাকা আপনি বেশি কামাতে পারতেন আপনার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে। সেটা ছেড়ে দিয়ে যে তিনি এইখানে আছেন, সেটা তার ফ্যামিলির জন্য, হ্যাঁ অ্যাটমসফিয়ারের জন্য, তবে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় এই বিশ্বকাপের প্রিপারেশন নেওয়ার জন্য, এবং যেই জায়গায় তিনি অন্য সবার চেয়ে এগিয়ে আছেন, একেবারে সবার থেকে আলাদাও তিনি। প্রেডিকশন ফাইনালি ইট উইল বি আ টাফ এনকাউন্টার। আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা আজকের ম্যাচটাও খারাপ খেলবে, তবে জিতবে, খারাপ খেলে জিতবে, যেমনটা গেল 3 ম্যাচ ধরে জিতে আসছে। কারণ একটা দল মানে খারাপ খেলতে খেলতে একসময় তো ভালো খেলবে, আমার কাছে মনে হয় ফাইনালটাতে গিয়ে তারা উড়িয়ে দিবে, স্পেনকে উড়িয়ে দিবে। আজকের ম্যাচটা তারা জিতবে, তবে ইট উইল বি আ কম্পিটিটিভ ম্যাচ এবং ফাটাফাটি একটা হবে। রাইট, সো মূল কথা হচ্ছে একটা ফাটাফাটি হবে, এটাই হচ্ছে শেষ কথা। ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, মাঠে ফাটাফাটি হবে, বহু ঘটনা ঘটবে। রাইট, সো 2-4টা নাক মাগও ফেটে যেতে পারে, প্রচুর কার্ড, ইয়েলো কার্ড, লাল কার্ড, এগুলোরও ছড়াছড়ি হইতে পারে।
বাট নাবিল সেইড যে আর্জেন্টিনা খারাপ খেলে জিতবে এবং আমার কাছে মনে হয় আর্জেন্টিনা এই ম্যাচ জিতবে। সো আমার প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচ 2-0 গোলে জিতবে বলে আমার কাছে মনে হয়। সো লেটস সি, দেখা যাক, লেটস সি। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট এপিসোডে দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।